আমরা এই ভিডিওতে রোজকার রাজনৈতিক হ্যাপেনিংস বা এক্সক্লুসিভ কোনো খবর নিয়ে আপনাদের সামনে আসি, কিন্তু দর্শকদের কাছ থেকে একটা আর্জি বারবার আসছে, বিশ্বকাপের কোনো ভিডিও কেন আমরা করছি না। দর্শকরা লক্ষ্য করলে দেখবেন প্রতি 4 বছর অন্তর যে বিশ্বকাপ হয় সেখানে বাংলার বৈদ্যুতিন মাধ্যম বলুন বা ডিজিটাল প্ল্যাটফর্ম বলুন, প্রতিবার একটা প্যানেল তৈরি হয়, আলোচনা হয়। এবার যেন সেটা কোনোভাবে উধাও। তবে কি বিশ্বকাপের জ্বর এবার সেভাবে বাঙালির মধ্যে নেই? তা কি করে বলি? রাত জেগে আমরা খেলা দেখছি, পরদিন সকালে চায়ের থেকে তুফান তুলছি, বা অফিসে এসেও চর্চা করছি মেসি হয়তো একটু এভাবে ইনসাইড আউটসাইড করলে ভালো হতো, বা রেফারি তো একেবারে প্রিমিয়ার লিগের মতো কি খেলাচ্ছে, বা VAR প্রযুক্তি ওটা কোনো পাতে দেওয়া যায় না। এসব আলোচনা আমরা করছি। তো আমরা ভাবলাম আজ বিশ্বকাপ নিয়ে আমরা একটু আড্ডা দিই। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস, আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক রূপক মিশ্র। একটা কথা শুরুতে বলিনি, আমরা কিন্তু কোনো ম্যাচের প্রিভিউ বা রিভিউ ওই ধরনের কোনো আলোচনায় যাচ্ছি না, আমরা একটু আড্ডা মারবো আপনাদের সঙ্গে, আর কিছুই না। আমি প্রথমে আসি শঙ্খদীপের কাছে, যে রাত জেগে খেলা দেখছি, কোয়ার্টার ফাইনাল, একটা উন্মাদনা চলছে। গতকাল এমবাপে পেনাল্টি মিস করলো, তারপর তার সেই অসাধারণ গোল। বা আজ হচ্ছে যে স্পেন ভার্সেস বেলজিয়াম ম্যাচ, কালকে নরওয়ে ভার্সেস ইংল্যান্ড। হালান্ড, তাকে নতুন করে গোটা বিশ্ব চিনছে প্রিমিয়ার লিগের বাইরেও, গোল মেশিন। তার চেয়েও বেশি যেটা স্ট্রাইকিং সেটা হচ্ছে নরওয়ের এই যে ভাইকিং স্টাইল, যেটা আর কি ভাইকিং রো, তাদের সেলিব্রেশনের নতুন একটা দিক। কি বলবে তুমি? দেখো, আমি সম্রাট, তুমি ঠিকই বলছো যে আমরা আড্ডা দিতেই বসেছি এবং দর্শকরা অনেকে বারবার করে বলছিলেন যে কেন আমরা বিশ্বকাপ নিয়ে কোনো এই ধরনের কোনো আলোচনা করছি না। আর আমার তো খেলা নিয়ে অতটা মানে গভীর আমার ইয়ে নেই, না, তোমার আগ্রহ প্রচুর। আগ্রহ আছে, আমি খেলা দেখি, কিন্তু কথা হচ্ছে যে সকল ক্রীড়া সাংবাদিক তো আমি কখনোই ছিলাম না। কিন্তু রূপক যে ধারাবাহিক ভাবে যে দ্য ওয়ালে যে খেলার খবর লিখছে, এবং রূপক যেমন খেলার খবর লিখছে, রূপকের একটা বড় পরিচিতি আছে, রূপকের সাহিত্য জগতে একটা বড় বিচরণ রয়েছে, রূপকের লেখা অসামান্য। যারা এখনো দ্য ওয়ালে শুধুমাত্র খেলার লেখা নয়, অন্যান্য লেখা রূপকের পড়েননি, আমি তাদের বলবো যে পড়ুন একটু। কারণ হচ্ছে যে এত নিষ্ঠার সঙ্গে লিখছে এবং প্রতিটা যে খেলার খবর এত সুন্দর করে পরিবেশন করছে, রাত জেগে খেলা দেখছে, খেলার রিপোর্ট লিখছে এবং অন্যান্য লেখা লিখছে, অসাধারণ। আমি আমি এইটুকুনি বলতে পারি, নিশ্চিত করে বলতে পারি এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে রূপকের এই যে খেলার প্রতিবেদন পড়লে বা অন্য যে কোনো প্রতিবেদন পড়লে মানুষ মানে সমৃদ্ধ হয় একদম নিঃসন্দেহে। এবার তুমি চলে আসি ওই প্রসঙ্গে, যে তুমি বলছো সত্যিই তাই, যে আমরা একটা সময় পর থেকে দেখতাম যে সংবাদ মাধ্যমে বা চ্যানেলে এই সন্ধ্যেবেলা থেকে ময়দানের যারা খেলোয়াড়, বর্তমান ফুটবলার বা প্রাক্তন ফুটবলার, তাদের নিয়ে প্যানেল বসতো এবং তারা তাদের একটা এক্সপার্ট ওপিনিয়ন জানাতেন, যেটা এখনো একেবারে হচ্ছে না তা নয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে হচ্ছে, কিন্তু বাংলা সংবাদ মাধ্যমে আমি খুব একটা দেখছি না, বা হলেও খুব কমই হচ্ছে, চোখে পড়ার মতো নয়। এইটা দেখো একটা কারণ হতে পারে যে আগে যেভাবে আমরা খেলা দেখতাম, এখন তো আমাদের খেলা দেখার রিসোর্সের মানে জায়গাটা বেড়ে গেছে। তুমি দেখো যে মোবাইলে তুমি OTT-তে খেলা দেখছো, তারপরে খেলা শেষ হতে না হতেই তার হাইলাইটস আসছে, তারপরে তোমার পুরো শর্ট কন্টেন্ট রিল হিসেবে চলে আসছে। অ্যাকচুয়ালি শালাকে টেনে ধরেছিল কিনা বা ধরেনি, ওইটা ফাউল ছিল কিনা সেদিনকে মিশরের সঙ্গে খেলায়, সে আমরা প্রত্যেকেই ভার হয়ে গেছি। ঠিক আছে, আমরা প্রত্যেকেই প্রায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হয়ে গেছি, এবং আমরাই বলছি যে অ্যাকচুয়ালি আমরাই বলছি যে ওই রেফারির থেকে আমরা বেটার রেফারি। ঠিক আছে, এরকমই হয়ে গেছে আর কি একটা। তো তার ফলে হচ্ছে কি, যে যেহেতু প্রতিটা মুহূর্তের চুলচেরা একটা একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি, ফলে আমরা নিজেরাই প্রত্যেকে তার নিজের মতো করে একটা ওপিনিয়ন তৈরি করছে এবং তারপরে সেই ওপিনিয়ন এক্সচেঞ্জ করছে মানুষের সঙ্গে। সেখানে ওই জন্য আর এক্সপার্টদের কমেন্টে তুমি যদি বলো যে বিশ্বের সমস্ত বিখ্যাত বড় প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবলার যারা, তাদেরও আজকে প্রতিটা খেলা নিয়ে যে কমেন্ট আসছে সঙ্গে সঙ্গে টুইটারে, ঠিক আছে, তো ফলে তুমিও আর সেখান থেকে বিচ্ছিন্ন নও। ফলে সেখানে আজকে কলকাতার ময়দানের একজনের ফুটবলারের কাছ থেকে তুমি সেই এক্সপার্ট ওপিনিয়নটা নেবে, না ইংলিশ প্রিমিয়ার লিগে একজন কোনো প্রাক্তন ফুটবলারের থেকে বা একজন প্রাক্তন ওয়ার্ল্ড কাপারের সেই ভিউটা নেবে? তো এই যে বলছে যে মিশর মানে রেফারি মিশরকে রব করে দিয়েছে, তো এইটা আজকে কলকাতার ফুটবলার, প্রাক্তন ফুটবলাররা বলবে। তার আগে তো
প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার সবাই বলে দিচ্ছে বিশ্বমানের ফুটবল, বিশ্বমানের ফুটবলার। তার ফলে হচ্ছে যে সেই জায়গাটাও কোনো একটা জায়গাটা একটা সীমিত হয়ে গেছে। কিন্তু তা বলেও আমার মনে হয় যে আলোচনার সুযোগ থাকে একটাই কারণে, যে অনেক দর্শকই হচ্ছে আমার মতন, যারা হচ্ছে এই বিশ্বকাপের সময় ফুটবল দেখে, যারা কদাচ প্রিমিয়ার লিগের খেলা দেখেন, বা যারা কদাচ ইউরো খেলা দেখেন, বা চ্যাম্পিয়নশিপের খেলা দেখেন, তো বা লা লিগা দেখেন কদাচ। তবে তুমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছো বটে, কিন্তু বিশ্বকাপ নিয়ে আমাদের ওয়ালে তোমার বেশ কিছু প্রতিবেদন কি রূপক, সেক্ষেত্রে কিন্তু সেগুলো দেখে বলবে না কেউ যে তুমি হঠাৎ না না দেখো, সেটাই কিন্তু আমি অতটা ভিভিড দর্শক নই যতটা রূপক দেখে, সারা বছর ধরে দেখে, এবং আমি তো ওর কাছ থেকে আপডেট নিই। অনেক সময় হয় রাত্রিবেলা খেলা থাকে এবং কাজের জন্য, ফোনের জন্য খেলা দেখা হয় না। পরের দিন সকালবেলা প্রথম কাজ হয় আমার এসে রূপককে জিজ্ঞাসা করা যে কালকের ম্যাচ কি হলো, এবং রূপক তখন একটা ভিভিড ডেসক্রিপশন আমাকে দেয় যে ছবির মতো একদম। এরপরে তুমি আমাকে যেটা জিজ্ঞাসা করলে, দেখো যে নরওয়ে ইংল্যান্ডের খেলা আসছে এরপরে কোয়ার্টার ফাইনালে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং একটা খেলা হয়ে উঠতে চলেছে। আগের বিশ্বকাপে আমরা ইংল্যান্ডকে খেলা দেখেছি, ওই হ্যারিকেনের একটা প্রায় বার পোস্টের 5 হাত বাঁ দিক থেকে একটা পেনাল্টি, খুব হতাশাজনক একটা পেনাল্টি ছিল। তো শুট আউট পেনাল্টি মিস করতে পারে। এই বিশ্বকাপে আমরা মেসিকে দেখেছি, কালকে এমবাপ্পেকে দেখলাম। কিন্তু গত বিশ্বকাপে ইংল্যান্ডের টিম যতটা ছন্নছাড়া ছিল, এবারের যে ইংল্যান্ডের টিম অনেক বেশি গুছানো। একটা চর্চা খুব চলছে, সেটা হচ্ছে যে নরওয়ের হালান্ড থেকে শুরু করে অনেকে প্রিমিয়ার লিগে খেলেন, তার ফলে হচ্ছে যে ইংল্যান্ডের ফুটবলারদের কাছে অনেক বেশি নরওয়ের ঘাত ঘোর, তারা জানেন যে কিভাবে খেলে, কিভাবে অ্যাটাকিং কি করবে। একটা সময় তো এই তুমি যেটা আসতে চাইছিলে ভাইকিং এর কথা, যে একটা সময় এই যে নরওয়ের মানুষজন, যে যারা ওয়ারিয়ার, যারা ভাইকিংস মানে হচ্ছে নরওয়ে যেহেতু খুব একটা কঠিন আবহাওয়া, একটা পরিবেশ ছিল, যেখানে চাষবাস খুব সীমিত হতো, যেখানে রিসোর্স কম ছিল, চাষবাস একটুখানি মাছ ধরা ইত্যাদি প্রভৃতি। তার ফলে এবং জীবন খুব কঠিন ছিল। আর সেই সময় সমুদ্রের ওইদিকে ইংল্যান্ডে তখন খুব ফ্র্যাগমেন্টেড অবস্থা, একাধিক কিংডম এবং নিজেদের মধ্যে লড়াই, আবার রিসোর্সফুল এবং সেখানে উর্বর জমি। তো তার ফলে হচ্ছে যে ভাইকিংস এর কাছে একটা খুব ওইটা হাতছানি ছিল। এবং এই যে আমরা প্রতিটা দেখতে পাই যে নরওয়ের প্রতিটা ম্যাচের পরেই এই যে বলে করছে, তার কারণ হচ্ছে যে গোটা শুধু নরওয়ে নয়, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই যে ওদের লং শিপ, লম্বা যে জাহাজ, এবং শ্যালো মানে সেটা হচ্ছে তো অগভীর, কারণ হচ্ছে ওরা খাড়িতেও ঢুকে পড়তে পারতো ওই নৌকো নিয়ে, আবার গভীর সমুদ্রে যেতে পারতো। তো ওই লং শিপ সবাই মিলে করতো, ঠিক আছে, করে তারা অ্যাকচুয়ালি এই ইংল্যান্ডের উত্তর পূর্ব দিকে তারা আক্রমণ করত। এবং নর্থাম্ব্রিয়া তাদের কিংডম ছিল 8ম শতাব্দীতে। তারা ক্রমশ ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছিল অন্তত 200-300 বছর ধরে, প্রায় কি রূপক আমি ঠিক বলছি নিশ্চিত, প্রায় 200-300 বছর ধরে তারা ওখানে তাদের চালিয়েছে তাদের রাজ্যপাট। তো এই ফলে ভাইকিংসদের নিয়ে একটা ইংল্যান্ডের একটা ঐতিহাসিক একটা ভীতি আছে, কারণ তারা হচ্ছে বেসিক্যালি একটা লড়াকু একটা জাতি। কারণ ওই কঠিন পরিবেশে যারা বেড়ে ওঠে, তাদের মধ্যে থেকে একটা লড়াইয়ের জেদটা তো একটা প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে একটা শারীরিক সক্ষমতা দরকার হয়, ঠান্ডা একটা এবং যে কারণে তাদের ভগবান ছেড়ে তারা মানতেন ওডিন। অনেক ঠাকুর মানে দেবী, তার মধ্যে ওডিন হচ্ছে মাথা, সব দেবাদিদেব টাইপের। তো ওডিন হচ্ছেন যে মানে ওয়ার অ্যান্ড উইজডমের দেবতা ছিলেন, মানে যুদ্ধ এবং জ্ঞান, ঠিক আছে। আর তাহলে ওরা ওডিনের পুজো করতো, এবং ওরা বলতো যে যুদ্ধে মারা গেলে ভালহালায় চলে যাবে। ভালহালা মানে স্বর্গ, আমাদের যেমন স্বর্গপ্রাপ্তি বলে, ভালহালায় চলে যাবে। তো এই যে ভাইকিংসদের যে তেজ এবং তাদের বিরুদ্ধে মানে ইংল্যান্ডকে যে পোহাতে হয়েছে, ফলে ভাইকিংসদের নিয়ে একটা ঐতিহাসিক ভীতি ইংল্যান্ডের মনে রয়েছে। রূপক ভালো বলতে পারবে যে অ্যাকচুয়ালি যে এই নরওয়ে টিম এবং যে ইংল্যান্ডের বর্তমান টিম, এই কম্পারিজনে কারা এগিয়ে কারা পিছিয়ে, কিছু একটা বলো রূপক। ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এইটুকুই বলতে পারি যে এখনো পর্যন্ত বিশ্বকাপে
এমন কোনো দেশ নেই যে বিদেশি কোনো কোচ এসে সেই দেশকে বিশ্বকাপ জিতিয়েছে। ইংল্যান্ডের এখনকার যে কোচ টমাস টুখেল, সে কিন্তু জার্মান। তাহলে এই সিদ্ধান্তটা এফএ নিল কেন? ইংল্যান্ডের যে ফুটবল ফেডারেশন কেন নিল এই সিদ্ধান্তটা? দেখুন, ইউরো কাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড, ইতালির কাছে হেরে যায় ঘরের মাঠে ওয়েম্বলিতে। ম্যাচের শুরুতে লিড নিল, তারপরে 2টো গোল হাতছাড়া করলো পেনাল্টিতে গিয়ে, তারপর খেলাটা শেষ হলো। বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সবাই ভেবেছিল যে হট ফেভারিট ইংল্যান্ড, সেখানেও সেমিফাইনালে ম্যাচটা হাতছাড়া করলো। টুখেলকে আনার একমাত্র কারণ হচ্ছে জার্মান যে কোচ, যে টমাস টুখেল, তিনি হচ্ছে নকআউট কিং। তিনি ইংল্যান্ডে চেলসির হয়ে ছিলেন, দায়িত্বে ছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ কিন্তু তিনি জিততে পারেননি। অর্থাৎ তিনি ম্যারাথনের কিন্তু সেই অর্থে কিন্তু চ্যাম্পিয়ন নন, তিনি হচ্ছেন নকআউট। আচ্ছা, যে যে সমস্ত টুর্নামেন্ট আছে সেখানে কিন্তু তিনি চ্যাম্পিয়ন। বিশ্বকাপটা হচ্ছে হরে ধরে কিন্তু নকআউট টুর্নামেন্ট। এই একটা মাত্র কারণেই কিন্তু টমাস টুখেলকে কিন্তু আনা হয়েছে। এবারে টমাস টুখেলকে আনার পর দেখুন ইংল্যান্ড মিডিয়াতে কিন্তু প্রচন্ড রকম ভাবে একটা নেগেটিভ একটা বাতাবরণ তৈরি হয়েছিল। মানে ইংরেজ মিডিয়া না অদ্ভুত, মানে ওরা কি করে, ওরা যে কোনো বিষয়টাকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিতর্ক উস্কে দেয়, তারপর সেটাকেই নিজেরাই মানে সেটার একটা কোনো জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করে। কি হলো, একটা জার্মান কোচ এলো যে কিনা উইনার, বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জিতিয়েছে, প্যারিসে গিয়ে পিএসজি কে ঘরের লিগ জিতিয়েছে, চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে, যেটা কিন্তু জোসে মরিনিও পারেনি। কিন্তু ওরা কি বললো, ওদের প্রথম যে ইস্যুটা হলো যে টমাস টুখেল যে কিনা জার্মান, তাহলে আমাদের যখন জাতীয় সঙ্গীত হবে টমাস টুখেল কি জাতীয় সঙ্গীত গাইবে? ঠিক। এইটা নিয়ে কিন্তু গোটা ইংরেজ মিডিয়ায় কিন্তু চর্চা শুরু হয়ে গেল। ওরা কিন্তু দেখলো না যে এই যে কোচ, তার যে ক্রেডিবিলিটি কতটা, তার যোগ্যতা কতটা, এগুলোর কোনো বিচার চললো না। তাদের প্রথম ইস্যু হলো টমাস টুখেল কি জাতীয় সঙ্গীত গাইবে কিনা। এটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে টুখেলকে কিন্তু জাস্টিফিকেশন দিতে হলো। ও বললো যে আমি গাইবো না, এমনকি মজার ছিল এটাও বললো যদি আমরা ফাইনালে পৌঁছাই তাহলে আমি ভেবে দেখতে পারি। মানে এত দূর ওকে স্ট্রেচ করা হলো। এইবারে আমার মনে হয় যেটা, যে টুখেলকে আসার পর ইংল্যান্ডের টিম কেন অত বেশি গোছানো, বা মানে আমরা এখন তুমি বললে একটু আগে যে এখন অনেক বেশি গোছানো লাগছে কেন, কারণ টুখেল সাহসী সিদ্ধান্ত নিতে জানেন, যেটা আগের কোচ যিনি ছিলেন তিনি কিন্তু পারেননি। কি করছেন তিনি, কিন্তু আগের ম্যাচে দেখলাম মেক্সিকোতে মানে যে অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো সম্ভবত 87টা ম্যাচ খেলেছে তাদের ইতিহাসে, মাত্র 2টো ম্যাচ হেরেছে। সেই অত ফুটু, সম্ভবত 7000 ফুট উঁচু, অনেকটা যে উচ্চতায় যে একটা স্টেডিয়াম, সেখানে গিয়ে মেক্সিকোকে কার্যত বলা যায় মানে যদি রেড কার্ড না দেখতো ইংল্যান্ড, সেই অবস্থাতে নাস্তানাবুদ করে ছেড়েছে ইংল্যান্ড, নাস্তানাবুদ করে ছেড়েছে এই ম্যাচে। 10 জনে খেলা সত্ত্বেও, মানে যদি 11 জনে খেলতো ইজিলি হারাতো ম্যাচটা। ঠিক আছে, এটার কারণ হচ্ছে কিন্তু যখন যে মুহূর্তে 10 জন হয়ে গেল, হ্যাঁ, সেই মুহূর্তে তিনি যে সমস্ত সিদ্ধান্তগুলো নিলেন, একটা দীর্ঘদেহী, একটা উচ্চদেহী একটা ডিফেন্ডারকে নামিয়ে দিলেন। ঠিক। এই সিদ্ধান্তগুলো কিন্তু আগের কোচ নিতে পারতেন না, তিনি কিন্তু অনেক বেশি বলতে পারেন রক্ষণশীল ছিলেন। আরেকটা বড় সিদ্ধান্ত তিনি কি নিলেন, নামে কাটে এরকম প্লেয়ারকে আমি বিশ্বকাপে নেবো না, স্কোয়াডে নেবো না। কোল পালমার সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপের নায়ক, একটা খারাপ সিজন খেললেন চেলসির হয়ে, নিলেন না। ফিল ফোডেন চ্যাম্পিয়ন, মানে কি হলেন ম্যান সিটির একজন তারকা, নিলেন না। তিনি কাকে নিলেন, তার ডিফেন্সের এখন স্তম্ভ হচ্ছেন যে সে হচ্ছে একটা অ্যাস্টন ভিলায় খেলে। এবার অ্যাস্টন ভিলা সেই অর্থে কিন্তু প্রিমিয়ার লিগের কোনো বনেদি ক্লাব না। হ্যাঁ, বনেদি ক্লাব বলে কিন্তু অ্যাস্টন ভিলাকে ধরি না, আমরা ধরি ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড। তাহলে ম্যানচেস্টার সিটির তারকাকে তিনি বসিয়ে দিয়ে তিনি কিন্তু নিচ্ছেন কাকে, অ্যাস্টন ভিলার একটা, যে কিন্তু মানে সেই অর্থে বনেদি না। তাহলে এই যে সাহসী সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন, হ্যাঁ, এবং ইংল্যান্ডকে জেতাতে হবে, এইটা তার কাছে একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে তিনি যেভাবে এগিয়েছেন, আমার মনে হয় ইংল্যান্ড এই ম্যাচের ফেভারিট। আমার মনে হয় যেটা, যে নরওয়েকে আমরা যতই গুরুত্ব দিই না কেন, এবার নরওয়ের পক্ষেও কিছু সওয়াল তোলা যায়। অবভিয়াসলি হাল্যান্ড একটা নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর, প্রিমিয়ার লিগে খেলেছেন, এবং হাল্যান্ডের যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে প্লেয়ারটা যাকে বলে বাংলায় ডাকাবুকো, গ্যাব্রিয়েল নামে ব্রাজিলের যে ডিফেন্ডার, ঠিক আছে, প্রিমিয়ার লিগে যখন খেলা হলো আর্সেনাল লিগ জিতলো, কিন্তু আর্সেনালকে কিন্তু ঘরের মাঠে গিয়ে ম্যান সিটি কিন্তু গিয়ে হারিয়ে এসছে, এবং ডুয়েলে 1-1 ডুয়েলে কিন্তু গ্যাব্রিয়েলকে সারা ম্যাচ জুড়ে ছুটিয়ে বেরিয়েছিল, যে প্রিমিয়ার লিগের কথা বলছি আমি। এবার সবাই ধরে নিয়েছিল যে গ্যাব্রিয়েল ওইটার একটা শোধ তুলবে। লক্ষ্য করে দেখুন প্রথম গোলটা হলো গ্যাব্রিয়েলকে বিট করে,
ব্রাজিল ম্যাচে যখন যে ক্রসটা ভেসে এলো মুসার থেকে, ও কিন্তু এরিয়াল ডুয়েলে কিন্তু সারা ম্যাচ কিচ্ছু করেনি হাল্যান্ড। হাল্যান্ডের টাচই না, হাল্যান্ড হেঁটে বেড়াচ্ছে, কিচ্ছু করছে না। সারা ম্যাচ স্লো স্লো, ঘুম পেয়ে যাচ্ছে আমাদের রাত্রিবেলাতে। কি খেলা, মানে কি খেলা হচ্ছে ওটা? নরওয়ের পাশে বল, ব্রাজিল যাচ্ছে, আবার ব্যাক পাস করছে, সাইড পাস করছে, খেলা প্রচন্ড জীবন্ত। নরওয়ে ওটাই চাল, ওরা প্রতিপক্ষকে মানে কি বলবো, যে কথ্য বাংলায় বলে হেদিয়ে মারা, হেদিয়ে মারছে, সমস্ত শক্তি শুষে নিচ্ছে। এবার এই শক্তিটা শুষে নেবার ওদের ট্যাকটিক্সটা কি খেয়াল করে দেখুন। ফ্রান্সের বিরুদ্ধে 4 গোল খেয়েছে এই টিমটা, ব্রাজিলকে হারালো। ফ্রান্সের বিরুদ্ধে কেন 4 গোল খেলো? প্রথম সারির সমস্ত প্লেয়ারকে ওরা বিশ্রামে দিয়ে দিল। আমাদের যে গ্রুপ স্টেজ সেটা আমরা অতিক্রম করে ফেলেছি, আমাদের নকআউট স্টেজ। এটা তুমি নরওয়ের কথা বলছো? হ্যাঁ, নরওয়ের কথা বলছি। আমাদের নকআউট সিকিউর, আমাদের দরকার নেই ইগোর লড়াই যাওয়ার, আমাদের দরকার নেই হাল্যান্ড বনাম এমবাপের একটা স্টোরি লাইন তৈরি করার। আমাদের যে নকআউট আমাদের সিকিউর হয়ে গেছে। আমাদের ইগো, আমাদের আত্মগরিমা এ করার দরকার নেই। আমাদের লক্ষ্য কি? ব্রাজিল। আমাদের লক্ষ্য কি? ইংল্যান্ড। ওরা প্রথম একাদশে 10 জন প্লেয়ারকে বসিয়ে দিল ইংল্যান্ড, মানে কি বলেছে, ফ্রান্সের এগেনস্টে। তাতে কি হলো? ওদের শক্তিটা থাকলো। ওই জন্য ব্রাজিলের এগেনস্টে দেখবেন ওদের কিন্তু শক্তি কিন্তু যায়নি, ওদের কিন্তু উদ্যম কিন্তু ফুরোয়নি। ওই জন্য খেলার গোলটা হয়েছে কিন্তু আফটার 75 মিনিটস। এবং লক্ষ্য করে দেখুন, লাস্টের 4টে গোল যেটা নরওয়ে করেছে, তার মধ্যে 3টে গোল এসছে কিন্তু 75 মিনিটের পর। তার কারণ ওদের মধ্যে কিন্তু শক্তি, যেটাকে বলে, অ্যাবজর্ব করে রেখেছে, ওরা ধরে রেখেছে। এবং হাল্যান্ডকে ওরা ওইভাবে কাজে লাগে। হাল্যান্ড কখনো কিন্তু ওরকম না। অনেকের মানে হাল্যান্ডের বিপক্ষে দাবি তোলেন যে হ্যারি কেন যেরকম নিচে নেমে ডিপে নেমে যেভাবে খেলাটাকে পরিচালনা করেন, ও হচ্ছে কোচার, হাঁটতে থাকে। মানে এক ধরনের স্ট্রাইকার তো হতে পারে না, এক ধরনের ডিফেন্ডার তো হতে পারে না, সবার খেলার শৈলী আলাদা। তাহলে হাল্যান্ডের খেলার শৈলীটা হচ্ছে একটা ছদ্মবেশী শিকারী। এবং দেখবেন একটা ভাইরাল হয়েছিল একটা রিল, গোলটা যখন হলো, হাল্যান্ড কিন্তু একটা অদ্ভুত ভাবে একটা, মানে আমরা যেরকম দেখো না রোমিং অ্যারাউন্ড, আমরা বাজারে যেরকম করে মুদিখানার দোকানে একটা দোকান থেকে একটা দোকানে যায়, ওভাবে ঘাটটাকে নামিয়ে দিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। ক্রসটা যেই এলো তার ঠিক 3 সেকেন্ড আগে প্লেয়ারটা পুরো আঙুল চেঞ্জ হয়ে গেল, পুরো বদলে গেল। এবং যাকে বলে স্পট জাম্প, দাঁড়িয়ে থেকে একটা অদ্ভুত একটা ক্ষিপ্রতায় কিন্তু ডুয়েলটা জিতলো এবং গ্যাব্রিয়েলকে বিট করলো। আর ওই 6 ফুট 7 ইঞ্চি উচ্চতা, তার উপরে একটা স্পট জাম্প, মানে প্রায় একটা 10 ফুট 11 ফুট থেকে একটা স্পট জাম্প। এবং সেখানেই না তার মাথার জোর যেরকম, তার পায়ের জোর যেরকম, এবং যে যখন সেকেন্ড গোলটা যে করলো সেটা কিন্তু স্ট্যান্ডিং পজিশন থেকে, এরকম না কিন্তু বল ছুটে আসছে, ও ছুটে আসছে, বলটাকে নিল, ট্যাপ ডাউন করলো, সজোরে কিক। আমার সম্ভবত স্পিডটা মনে নেই, মানে বেশ জোরালো ছিল, শর্ট ছিল, এটা পাওয়ার, হ্যাঁ, রেঞ্জ করলো তো, এবং একদম বার পোস্টে কোণ দিয়ে বলটা। হ্যাঁ, এবং এটা মানে হাল্যান্ড তো অবশ্যই একটা ফ্যাক্টর, আরেকজন ফ্যাক্টর সে হচ্ছে ওডেগার্ড, আর্সেনালের। হ্যাঁ, আর্সেনালের ওডেগার্ড কিন্তু হচ্ছে দলের ইঞ্জিন। হ্যাঁ, এবং ওডেগার্ডের যেটা সবচেয়ে বড় শক্তি, সে হচ্ছে একটা হাইব্রিড মিডফিল্ডার। মানে কি? মানে ধরুন 4-2-3-1 ঘুঁটিতে আমি একটা দল সাজাচ্ছি, দুজন হচ্ছে ডাবল পিভট, মানে ডাবল ইঞ্জিন। এবার আর্সেনালে যখন আপনি ছক দেখবেন 4-2-3-1 মধ্যে ওই 3 জনের যে মাঝখানটা, যাকে আমরা নাম্বার 10 পজিশন বলি, ওই পজিশনে কিন্তু খেলে হচ্ছে ওডেগার্ড। কিন্তু এক্স্যাক্টলি ওই পজিশনে আমরা খেলেও না। ও কি করে, সারা মাঠ জুড়ে খেলাটাকে রোটেট করে বেড়ায়, সারা মাঠ জুড়ে। মানে ও হচ্ছে একটা নাবিকের মতো, হ্যাঁ না, জাহাজে যেরকম নাবিক থাকে, ও ওই খেলাটাকে জাস্ট পরিচালনা। ওকে আপনি দেখবেন কিন্তু যে ব্রাজিলের বিরুদ্ধে ডিফেন্সে নেমে ডিফেন্স সামলাচ্ছে, হাল্যান্ডের পাশে কখনো ওই ডাবল স্ট্রাইকার পজিশনে খেলছে, হাল্যান্ডের ঠিক নিচে আছে, উইং এ আছে, রাইট উইং এ আছে, লেফট উইং এ আছে, কর্নার নিচ্ছে। মানে ও হচ্ছে জলের, মানে একটা টিমের যাকে বলে চালিকা শক্তি। ঠিক আছে, তো আমার মনে হয় ওডেগার্ড একটা বড় ফ্যাক্টর। আরেকটা ওদের স্ট্রাইকার আছে সোলরথ, ও কিন্তু সাংঘাতিক প্লেয়ার, এবং ও হচ্ছে কি, মানে হাল্যান্ডের লাইফ লাইন যাকে বলে, মানে আমরা যাকে কি বলবো, যে বল প্রোভাইডার, হ্যাঁ, সাপ্লায়ার। ও কিন্তু খুব ছদ্ম এসে থাকে ব্যাপারটা। যেমন এই স্পেন টিমেও আমরা যখন কথা বলছি কিলিয়ান এমবাপেকে নিয়ে, আমরা কিন্তু ভুলে যাচ্ছি ডেজেরি ডুয়ের কথা। কি অসাধারণ খেলছে প্লেয়ারটা, মানে আলটিমেটলি কিন্তু এমবাপে গোল করছে, কিন্তু তার সঙ্গে যে 1-to-1 গুলো যে আমরা মিস করে যাচ্ছি, এটা কিন্তু মানে মিস করার না, সে কিন্তু সরে গিয়ে একটা স্পেস ক্রিয়েট করছে। তাহলে সে যদি সেই মুহূর্তে সরে না যেত, ওই শটটাকে নিতে পারতো। সুতরাং এই ছোট ছোট যে হিডেন জিনিসগুলো, এগুলো হয়তো আমরা ভুলে যাই, মানে আমরা দেখেও দেখতে পাই না খেলার। তো আমার মনে যে নরওয়ে টিমে এইরকম কিছু কিছু হিডেন এলিমেন্ট এত আছে যে আমাদের হয়তো ওটা মানে নজরে আসছে না। একটা কথা বলি, যে তুই বলছিলি একটু আগে, শঙ্করদীপ বলছিলেন যে এই যে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের অধিকাংশ প্লেয়ারই তো হচ্ছে ইংল্যান্ড টিমে, তারা তো এই হাল্যান্ডকে বা ওডেগার্ডকে হ্যাঁ, কিন্তু গ্যাব্রিয়েলও চিনতো।
গ্যাব্রিয়েল থেকে বেশি কে চিনতো, কিন্তু গ্যাব্রিয়েলকে আলটিমেটলি বিট করলো। আমি বললাম না, হাল্যান্ডের ওটাই হচ্ছে, মানে হাল্যান্ড খুব ক্যাজুয়াল, মানে যখন ওকে ফ্রান্স ম্যাচের আগে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার সঙ্গে তো একটা কিলিয়ান এমবাপ্পের একটা ডুয়েল হবে, একটা দ্বৈরথ হবে, আপনি কিভাবে দেখছেন, ও সমস্ত হাইপকে এক নিমেষে আমি দিয়ে বললো হয়তো আমরা জিতবো, হয়তো আমরা হারবো, আই ডোন্ট কেয়ার, না আমার কিচ্ছু এসে যায় না। এবং এমন একটা ক্রিপি হাসি দিল যেন মনেই হয় না যে এই প্লেয়ারটা আগামীকাল নামতে চলে, তার মাথায় একটা বড় চাপ। এবং যখন দেখা যাচ্ছে যে একটা ক্যামেরা যখন দেখাচ্ছে যে 4 গোলে এগিয়ে আছে ফ্রান্স, ও কিন্তু ক্যাজুয়াল, ভাবলেশীন একটা ভাবলেসিন, ও কিন্তু চুপচাপ বসে আছে। হ্যাঁ, এবং এই আমি দেখছিলাম এখন আসার আগে যে ইংল্যান্ড ম্যাচের আগে ওকে এইরকম একটা প্রশ্ন করা হয়েছে, ও শুধু একটা মুখ বেঁকানো হাসি দিয়ে চলে গেছে। মানে ওর মধ্যে একটা অদ্ভুত একটা রহস্য আছে, হ্যাঁ, সেটাকে ডিকোড করতে পারাই হবে টমাস টুকেলের কাজ। কিন্তু আমি একটাই কারণে বললাম যে ইংল্যান্ড এগিয়ে, তার কারণ টমাস টুকেলকে আমি কোচ হিসেবে কিন্তু প্রচন্ড রকম ভাবে ইয়ে দিই। এবং আমি বলবো যে ও সমস্ত টিমকে, ইংল্যান্ড টিমকে এক সূত্রে গেঁথেছে, যারা যোগ্য তাদেরকে নিয়েছে। যোগ্য অযোগ্য আমাদের অনেক থাকে, কথা থাকে, শুধু নামে কাটে এরকম প্লেয়ার নেয়নি টমাস টুকেল। এবং যে সমস্ত প্লেয়ারকে অনেক সময় ও কি করে তাতিয়ে দেয়, জুড বেলিংহামের সঙ্গে হঠাৎ করে কথার যুদ্ধে জড়িয়ে পড়লো প্লেয়ার আমরা তখন ভাবলাম হয়তো প্লেয়ারের সঙ্গে একটা বিচ্ছেদ তৈরি হবে, দেখা গেল জুড বেলিংহাম মিনি জিদান হয়ে গেল। মেক্সিকোর এগেনস্টে এমন ভাবে খেলেছে, 10 জন হয়ে যাওয়ার ফলে জুড বেলিংহাম যখন রিয়াল মাদ্রিদে খেলছে, ওর চারদিকে এক গাদা প্লেয়ার, ফলে কি হয়, রিয়াল মাদ্রিদ বা এই জাতীয় বড় ক্লাবে খেলার সুবাদে প্লেয়ার, মানে বিভিন্ন প্লেয়ারের মনে হতে থাকে যে আমার চারপাশে আরো অনেকে আছে, আমার একার অতটা শ্রমিক হওয়ার দরকার নেই, আমি শিল্পী। এবং সত্যি জুড বেলিংহাম শিল্পী, কিন্তু মেক্সিকোর বিরুদ্ধেও যেভাবে শ্রমিক স্তরে নিজেকে নিয়ে গেছে এবং যেভাবে ট্র্যাক ডাউন করে গেছে, যেভাবে ট্র্যাক ব্যাক করেছে, যেভাবে উপরে উঠেছে, যেভাবে নিচে নেমেছে, গোটা দলকে চাগার দিয়েছে, কর্নার নামার সময় যেভাবে হাইপ তুলেছে দর্শকদের দিকে তাকিয়ে, একবারের জন্য মনে হয় যে এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদে খেলে। আমার এখনো মনে হয়েছে যে ওই প্লেয়ারটা হয়তো অনেক কিছু প্রমাণ করার আছে দেশের কাছে, ক্লাবের কাছে, অন্যান্য ক্লাবের কাছে, হয়তো সে ক্লাব ছাড়বে, এরকম একটা হাবভাব নিয়ে খেলেছে প্লেয়ারটা। তো কি বলবো, যে কোচের সঙ্গে দূরত্ব আসার বদলে আমরা যেন একটা নতুন জুড বেলিংহামকে দেখতে পাচ্ছি। ফলে আমার মনে হয় আলটিমেটলি খেলাটা খুব ভালো হবে, হ্যাঁ, এবং খুব রোমহর্ষক একটা খেলা হবে। কিন্তু শেষ বিচারে আমার মনে হয় কোচ হিসেবে যেহেতু টমাস টুকেলকে আমি একটু বেশি রেট করি, হ্যাঁ, আমার যা দেখে মনে হয়েছে ইংল্যান্ড একটু হলেও এগিয়ে। একটা কথা বলো রূপক আমাকে, সেটা হচ্ছে যে নরওয়েতে এবার বেশ কটা খেলা আমরা দেখলাম গ্রুপ স্তর থেকে, এবং লাস্ট যে ব্রাজিলের ম্যাচ, আমিও অবাক হয়ে গেছিলাম যে যেভাবে খেলাটাকে স্লো করে দিয়েছিল, এবং কিছুটা সময় বোরও লাগছিল। তার কারণ হচ্ছে যে কখনো সাইড পাস, কখনো ব্যাক পাস করে বারবার করে খেলাটাকে স্লো করে দেওয়া, ঠিক আছে, এবং নিজেদের অর্ধে খেলাটাকে নিয়ে আসা। এমন নয় যে ব্রাজিলের অর্ধে গিয়ে খেলাটাকে হচ্ছে, বারবার নিজেদের অর্ধে টেনে এনে খেলাটাকে পাস, নিজেদের মধ্যে সাইড পাস ব্যাক পাস করে করে একটা টাইম বাইং এর একটা চলছে। তো এই সেম টেকনিকই কি ইংল্যান্ডের সঙ্গে থাকবে? ইংল্যান্ডের বিরুদ্ধে থাকতে পারে এই 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 অ্যাপ্রোচ যদি থাকে, কিন্তু আমার মনে হয় যেটা, যে দেখো মেক্সিকোর এগেনস্টে যে খেলাটা খেলেছে ইংল্যান্ড, মোটামুটি খেলে দেওয়ার পর টমাস টুকেলকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ড্রেসিং রুমে সবাই এমন সেলিব্রেট করেছে যেন ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। এবার যখন জিজ্ঞাসা করা হলো টমাস টুকেলকে যে আপনার কি মনে হয় যে আপনারা যেভাবে সেলিব্রেট করেছে এটা নিয়ে তো চর্চা হতে পারে, তখন ও কিন্তু খোলাখুলি বললো যে এই ম্যাচ জেতা আমাদের কাছে মানে কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে আমরা বিশ্বকাপ জিতে গেছি। এইবার এই আত্মতুষ্টি যদি চলে আসে, বা যে রকম এনার্জি তারা মানে দিয়েছে সেই দিন, মানে প্রায় যুদ্ধ, ওটা লড়াই, তারা জিতেছে, একদিক থেকে তাদের আত্মবিশ্বাস বাড়তে পারে, আর একদিক থেকে যেটা হতে পারে যাদের সমস্ত ড্রেনেজ হয়ে গেছে, সমস্ত কিছু বেরিয়ে গেছে, এটা হতে পারে। তবে আমার মনে হয় এটা খাটবে না একটাই কারণে, সেটা হচ্ছে হ্যারি কেন। তার কারণ হচ্ছে ব্রাজিল টিমে মানে যদি তুমি দেখো যে ওদের যে স্ট্রাইকার সে হচ্ছে ম্যাথিউস কুনা কিন্তু হ্যারিকেনের মতো না। হ্যারিকেন কি করে, হ্যারিকেন কিন্তু ডিরেক্ট কোনো স্ট্রাইকার না, মানে ও মানে আমি দাঁড়িয়ে থাকলাম, তোমরা আমাকে বল দাও আমি হেড করবো, হাল্যান্ড আর যে হ্যারিকেনের মধ্যে অনেক পার্থক্য, দুজনেই দু ধরনের স্ট্রাইকার। এবার ওরা যখন খেলাটাকে নিজেদের অর্ধে আনার চেষ্টা করবে, ইংল্যান্ড কিন্তু প্রেস করবে, যেটা ব্রাজিল করেনি। ব্রাজিল কিন্তু প্রেস করার চেষ্টা করেনি, ব্রাজিল কিন্তু ওই 4-4-2 মানে উইদাউট দ্য বল 4-4-2 কিন্তু ফরমেশন রেখে দিয়েছে। একদিক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, আরেকদিক হচ্ছে কি বলে যে ম্যাথিউস কুনা, এই দুজন কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থেকে গেছে। এবার ইংল্যান্ডের ক্ষেত্রে এটা হবে না কেন, কারণ হ্যারি কেন কিন্তু পাগলের মতো ছুটে বেড়াবে। এবং এই খেলাটা যদি আপনারা দেখেন, আমি হলফ করে বলতে পারি যে এই ট্যাকটিক্স যদি নরওয়ে নেয় ব্রাজিলের মতো, হ্যারি কেন কিন্তু ছুটিয়ে মারবে ওদেরকে। এবং এই গেম আমার যা মনে হয় এই গেম প্ল্যান কিন্তু ওরা রাখবে না। পাশাপাশি তোমার আমার মনে হয় যেটা ইংল্যান্ডের এগেন্স্টে ওরা কিন্তু কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচে যাবে, একদম আলাদা।
180 ডিগ্রি আলাদা। ওরা খেলবে মানে ভীষণ রকম ভাবে নেগেটিভ ফুটবল একটা, এবং ইংল্যান্ডকে ওরা বিট করতে চাইবে কাউন্টার অ্যাটাকিং, কারণ ওদের উইং প্লে ভীষণ স্ট্রং। যে নুসা নামে যে প্লেয়ারটা খেলে ওদের লেফট উইঙ্গে, ও কিন্তু ইংল্যান্ডের যে যে প্রান্ত ভাগ ওটাকে কিন্তু মানে যে ফ্ল্যাঙ্ক ওটাকে কিন্তু ওরা বিট করতে যাবে। তার একটাই কারণ হচ্ছে রিস জেমস কিন্তু চোটের জন্য নাও খেলতে পারে, এবং ইংল্যান্ডের যে রাইট ব্যাক যে পজিশনটা ওটা কিন্তু ভীষণ নড়বড়ে হয়ে আছে, দুর্বল। ভীষণ ভীষণ দুর্বল, ওইটা করে অ্যাটাক করতে চাইবে। এবং লেফট উইংয়ে যে আছে নিকো ওরাইলি, ও যেহেতু গুয়ার্দিওলার ছত্রছায়ায় খেলেছে, ফলে ওর স্বাভাবিক প্রবণতা, ওর স্বাভাবিক যে প্রবৃত্তি সেটা কিন্তু হচ্ছে স্ট্রাইকারের পাশে গিয়ে মোটামুটি ওইদিকে ঘুরঘুর করা। এবার ওইটাকে যদি ওরা নরওয়ে যদি ঠিকমতো এক্সপ্লয়েট করতে পারে, ইংল্যান্ড কপালে দুঃখ আছে। কিন্তু তুমি এগিয়ে রাখছো ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে হ্যাঁ, ইংল্যান্ডের তো আরো গোলগেটার তো আরো রয়েছে। গোলগেটার রয়েছে, জুড বেলিংহাম আগে কিন্তু 2 গোল করলো। সাকা রয়েছে, সাকা Rashford রয়েছে। সাকা এখনো ঠিকমতো জ্বলেই ওঠেনি যাকে বলে। সাকা এখনো চোটের কারণে ঠিকমতো জ্বলে ওঠে। এর মধ্যে গোল গেটার প্রচুর, এবং যেভাবে হ্যারিকেন মানে উইদাউট নাথিং কি বলবো, যে গোল করে দলকে হঠাৎ করে একটা স্পার্ক জাগিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে একটা ম্যাচে মানে ইংল্যান্ড মোটামুটি আউট, মানে আপনার মনে হবে যে এবার টিভিটা অফ করে দিই, সেই মুহূর্তে সারা মানে একটা 10 মিনিটে একটা স্পেলে মানে গোটা যে পট পরিবর্তন করে দিতে পারে হ্যারিকেনে এতটাই ক্ষমতা। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই ইংল্যান্ড আর আগের ইংল্যান্ড একদমই আলাদা, একদমই আলাদা। এবং টুকেল এই ইংল্যান্ডকে একটা চরিত্র দিয়েছে, একটা দৃঢ়তা দিয়েছে। হ্যাঁ, এখন এই ইংল্যান্ড কি বিশ্বকাপ জিতবে আমি বলবো না, অসম্ভব। কারণ এখন যা খেলছে ফ্রান্স, কোন টিমে মানে ধারে কাছে খড়কুটোর মতো উড়ে যাবে, খড়কুটোর মতো। এই ম্যাচে আমি বলছি, এই ম্যাচে কিন্তু ইংল্যান্ড অনেকটা হলেও এগিয়ে। ওর তো ইংল্যান্ডকে এগিয়ে রাখছে। এবারে ইংল্যান্ড যদি জেতে, সেক্ষেত্রে আর্জেন্টিনা আর হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের ম্যাচে যে জিতবে তার সঙ্গে পড়বে। তুমি তো আর্জেন্টিনার ম্যাচগুলো দেখেছো, অন্তত দেখেছি। আর্জেন্টিনার ম্যাচগুলো তুমি ভালো করে খুব রিড করেছো আমি জানি। সেক্ষেত্রে তোমার তখন কি মনে হয়, আর্জেন্টিনা এই দল 4 বছর আগে প্লেয়াররাই এবারও রয়েছে, সেটা কি কোথাও গিয়ে এদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ? না দেখো, এই আর্জেন্টিনার কথা বললেই তো আমাকে এটা নিয়ে উঠে বসতে হয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে আর্জেন্টিনার যারা সাপোর্টার, মানে আমার মতন যারা, তারা তো আর শুধুমাত্র স্কিল ফুটবল দিয়ে আর তারা প্লেয়ারদের যোগ্যতা দিয়ে খেলাটাকে মাপে না, তারা একটা আবেগ দিয়েও খেলাটা মাপে। যেমন ধরো এবারে যে ব্রাজিলের টিম, জাপান ম্যাচের দিনই পরিষ্কার বোঝা গেছিল যে ব্রাজিলের টিমের এবারে দুর্বলতাটা কোথায়, ঠিক আছে? তারপরেও কি ব্রাজিলের সমর্থকরা কি মনে করেছিল যে না। একটা আশা করেছিল, ঠিক আছে? ফলে আর্জেন্টিনা এই সুইজারল্যান্ডের ম্যাচে কি হবে এবং তারা জিতলে ইংল্যান্ডে তাদের প্রতিপক্ষ হলে আর্জেন্টিনা কতটা ভালো খেলবে না খেলবে, এটা নিয়ে একটা আমার আবেগ কাজ করবে। আমি আগেই হাত তুলে আমার দিলাম। নিজের ওপর সেদিক থেকে বরঞ্চ আমি বলতে পারি যে রূপক বরঞ্চ খুব ডিসপ্যাশনেটলি বলবে, নির্মোহ ভাবে, কারণ রূপকের যে টিমের রূপক সাপোর্টার, যে দেশের ইতালি এবার বিশ্বকাপেই খেলছে না। তো ফলে রূপক অনেক বেশি নির্মোহ ভাবে বলতে পারে যে আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে জেতে, সোমবার সকালবেলা নাকি রোববার সকালে ম্যাচ, সকালের যে ম্যাচ জেতার পরে, তাহলে যদি ইংল্যান্ডের মুখোমুখি হয়, মানে এটা পুরোটাই হাইপোথেটিক্যাল, কিন্তু আমরা সম্ভাবনার কথা ধরে রাখছি, তাহলে কি হতে পারে? কি হবে সেটা তো এখন আগে থেকে বলা খুব মানে মুশকিল। কারণ একটা রেড, যেমন ধরুন একটা রেড কার্ডে অনেক কিছু হয়ে যেতে পারে। একটা রেড কার্ডে একটা প্লেয়ার ছিটকে যাওয়া মানে ধরুন যদি জুড বেলিংহাম যদি আউট হয়ে যায়। কিন্তু এখন এই পরিস্থিতিতে যা আছে, মানে যেরকম খেলা হচ্ছে, তাতে লড়াইটা কিন্তু 50-50। মানে যেরকম আমি নরওয়ের এগেনস্টে কিছুটা হলেও ইংল্যান্ডকে এগিয়ে রাখছি, আমি কিন্তু আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে পারবো না, আমি ইংল্যান্ডকেও এগিয়ে রাখতে পারবো না। কারণ দুই দলের মধ্যে অনেক ফ্লজ আছে, দুই দলের মধ্যেও কিন্তু অনেক বেশি কি বলবো ইতিবাচক দিক আছে, মানে খেলার ইতিবাচক দিক আছে। ইংল্যান্ডের দেখুন মানে হ্যারিকেন কেন্দ্রিক না ব্যাপারটা, যদিও হ্যারিকেন একা হাতে মানে তাদেরকে জিতিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু মেক্সিকো ম্যাচ দেখুন, মানে হ্যারিকেনকে কিন্তু সেভাবে কিন্তু দেখা যায়নি। কে জেগে উঠলো? জুড বেলিংহাম। এইবারে আর্জেন্টিনার সমস্ত প্রত্যাবর্তনের কেন্দ্রেই ঘুরপাক খাচ্ছে লিওনেল মেসির নাম। মানে এটা আমরা মানে মানি চাই না মানি, মানে মেসি, এবং সত্যি হচ্ছেও, সেটা হচ্ছে। একটা অফ ডে কি মানে তাহলে কি হবে, মানে একটা অফ ডে যদি হয়, মানে মেসিরও তো অফ ডে থাকতে পারে, কোনো কারণে যদি অফ ডে হয়, তাহলে কে জেগে উঠবে? সমস্যা হচ্ছে কি সেটা যেন না হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি দেখেছি আর্জেন্টিনা টিমের যে, যেমন ধরুন কার্লোস, আমি বেশ কয়েকজন স্ট্রাইকারের নাম বলছি, কার্লোস তেভেজ, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, আচ্ছা কুন আগুয়েরো। এবার কুন আগুয়েরোকে আমরা যেরকম ম্যানচেস্টার সিটিতে দেখেছি,
গোলের পর গোল করে যাচ্ছে, ডিফেন্ডারকে কাঁদাচ্ছে, নাচাচ্ছে, হাসাচ্ছে, সবকিছু করছে। আর্জেন্টিনার জার্সিতে এলেই কেন কুন আগুয়েরোকে আমরা সেইভাবে আমি দেখুন রেকর্ড বুকের খাতা যদি খুলি, তাহলে কুন আগুয়েরোর নাম কোথায় আছে? নেই। টেভেজ নেই। মানে এইটা হচ্ছে অদ্ভুত কথা যে সমস্ত, যেমন লাউতারো মার্তিনেজ একটা মাঝারি মানের ইন্টার মিলান টিমকে কার্যত নিজের একা গোল করে। কাঁধে টেনা মানে নিয়ে যাচ্ছে। আগের বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গিয়ে পিএসজির হাতে 5 গোল খেলো ঠিকই, এই বছর না, আমি আগের বছরের কথা বলছি, কিন্তু তার আগে কিন্তু মানে কার্যত সেই কিন্তু একটা দলকে টেনেছে। এইবারে মানে আর্জেন্টিনার জার্সি গায়ে পড়লে সবাই যেন একটা মানে মেসি কি বলবো ওই তুসি গ্রেট হোক, এবং এরকম দিয়ে মোটামুটি ওরা মানে কি বলবো যে হতে দিয়ে পড়ে তাদের ভালো নিজের, ভালো বলেছে কিন্তু মেসি তো গ্রেট। হ্যাঁ মানে নিজেদের খেলা তারা ভুলে যায়। এবং আমি একটা জিনিস দেখলাম যে তো এটা তো তাহলে কোনো না কোনো ভাবে একটা মেসিরও ব্যর্থতা, যে মেসিরও ব্যর্থতা যে আমি কেন তাদেরকে চাগার দিয়ে জাগাতে পারছি না। এবং 1-to-1 যে সমস্ত গোলকিপারের সঙ্গে মিস করেছে আমি একটা ম্যাচে দেখলাম, হুলিয়ান আলভারেজ, ভাবা যায় না প্লেয়ারটাকে নেওয়ার জন্য বার্সেলোনা 200 মিলিয়নের অফার পর্যন্ত রেখেছে আতলেতিকো মাদ্রিদের কাছে, 200 মিলিয়ন, ভাবা যায় না। সেই প্লেয়ার পর্যন্ত এমন এমন কিছু মিস করেছে মানে চোখে দেখলে মানে আমাদের মানে কি বল হতবাক হয়ে যায়। কার কথা বলছো তুমি? হুলিয়ান আলভারেজ। আগের দিন প্রথম থেকে খেলছে। আরেকটা কথা আমি রূপক, আমার কৌতূহল, যেহেতু তুমি সারা বছর ধরে এই সব খেলাগুলো দেখো এবং ফলো করো প্রত্যেককেই, যেভাবে তুমি নাম গড়গড় করে বলছিলে, আমি তো আশা করি দর্শকদের সত্যি ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে, একদম মানে তোমার কথা শুনে আমি তো নিজেই খুব মানে আমোদিত হচ্ছি। একটা সিরিয়াসলি যে খেলাটাকে এত কাছ থেকে দেখেছে, যে আমি আর 5 জনের বিশ্লেষণ শুনতে চাই না, আমি তো তোমার কাছ থেকে শুনি, আরো শুনবো তোমার কাছ থেকে। কিন্তু যেটা জানতে চাই সেটা হচ্ছে এই বিশ্বকাপে আমি দেখতে পাচ্ছি যে এই মেসি এমবাপের মতন, যে কালকে এমবাপের যে পেনাল্টি শুট আউটের যে শটটা, সেটা এতটাই হতাশাজনক, যেটা মানে আর যাই হোক না কেন তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। পেনাল্টি মিস হয়, পেনাল্টি মিস তো মেসিও করলো আগে, সবাই করেছে, মানে ওয়ার্ল্ড বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি মিস করা, টাই ব্রেকারে বাইরে মারা, এর একটা ইতিহাস আছে, এবং রূপকথার গল্পের মতো, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু কালকের যে শট বা মেসির আগের দিন এইরকম একটা হতাশাজনক হচ্ছে কেন? এটার একটা আমি আজকে কপি লিখেছি, যদি কেউ চান তাহলে ওয়ালে গিয়ে পড়তে পারেন। আমি এটা লিখেছি, এটা যে এই থমকে দাঁড়িয়ে যে পেনাল্টি মারাটা, মানে এটাকে মানে এক অর্থে জনপ্রিয় করেছিলেন তিনি হচ্ছেন মানে চেলসিতে যারা দেখেছে তারা মানে জানে, ইতালির একজন মিডফিল্ডার জর্জিনি অদ্ভুত ভাবে করতো, একটা খুব হালকা চালে আসতো, দাঁড়িয়েই যেত প্রায়, যাকে বলে মানে দাঁড়িয়ে গেলাম আর মারবে না এরকম মনে হতো, তারপরে একটা আলতো টাচে একটা শট মারতো। এবং ও কি করতো, শেষ মুহূর্ত পর্যন্ত দেখতো গোলকিপার যদি দাঁড়িয়ে থাকে এত স্ট্যান্ড স্টিল, তাহলে কিন্তু তার এদিক ওদিক একটু হতে পারে। কিন্তু সাধারণত দেখা যায় যেটা, আপনি যখন ছুটে আসছেন, হালকা একটা রান আপ নিচ্ছেন, এবং যে মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছেন, গোলকিপার বাধ্য হয় ডান দিক না হলে বাম দিক বেছে নেয়। এবার যেই মুহূর্তে ও ফ্র্যাকশন অফ সেকেন্ডে ডান দিকে হেলে গেল, ওই মুহূর্তটাই সিদ্ধান্ত নিয়ে নেয়, যেহেতু দাঁড়িয়ে গেছে সিদ্ধান্ত নেওয়াটা ওর পক্ষে সহজ হয়, আমি তাহলে বাম দিকে মারবো। এইবার এই ট্যাকটিক্সটা হচ্ছে কি, কালকে যদি দেখেন যে বোনো সম্ভবত নাম, যে গোলরক্ষক মরক্কোর, ও কিন্তু ডান দিক বাম দিক করে গেছে। এবার এমবাপে যখন দাঁড়ালো, ও কিন্তু ওই পজিশন কিন্তু বজায় রেখেছে, ও কিন্তু বুঝতে দিচ্ছে না কোন দিকে নিবি নেই। এবার ওই ফলে কি হয়েছে, এখন এই ধরনের শটে কি হয়, পাওয়ার জেনারেট করা যায় না, কারণ আপনি দাঁড়িয়ে গেছেন, তো আপনি যখন রানিং আসছেন আপনি শুট নিতে পারছেন। এবার যে মুহূর্তে দাঁড়িয়ে গেলে তখন তুমি এটার জন্য একটা কি হচ্ছে যে প্লেসমেন্ট বেছে নেওয়া, যদি নিখুঁত প্লেসমেন্ট হয় 100, যদি নিখুঁত প্লেসমেন্ট না হয় 100। কালকে কি হয়েছে, যেহেতু সম্ভবত যে বোনো যে গোলরক্ষক ডান দিক বাম দিক করতে গেছে, হ্যাঁ, এবং এমবাপের চোখ দেখে নিয়েছে ও যে বাম দিকে মারবে, যে প্লেসমেন্ট যেহেতু ভুল হয়েছে 0, কারণ ওর মধ্যে কিন্তু পাওয়ার জেনারেট ছিল না। পাওয়ার জেনারেট হলে যদি বলটা টপ কর্নারে মারতো গোল হতো, যেহেতু দাঁড়িয়ে গেল ওর পক্ষে একদম অকল্পনীয় যে ওই বলটা সত্যি মনে হচ্ছে যে ধরনের শট আমরা দেখতে পাচ্ছি, প্রচন্ড লেম একটা শট। মেসির ক্ষেত্রে একই সমস্যা, দাঁড়িয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুমি যদি কনফিডেন্ট হও তুমি টপ কর্নারে মারো গিয়ে বলটা। এবং এইভাবে তো মেসি মানে মেরে যাচ্ছে, বার্সেলোনা এগেইনস্টে একাধিক গোল করেছে। এখন কেন এই টেকটিক্স মানে নিচ্ছে সবাই, আমি মানে করতে পারছি না, বুঝতে পারছি। আমি গ্রুপ স্টেজেও দেখেছি যে হ্যারি কেন মিস করেছে, একই হবে হ্যারি কেন মিস করেছে। আমি গ্রুপ স্টেজেও আমি দেখেছি যে নেদারল্যান্ডে খেলা সম্ভবত, হ্যাঁ, একটার পর একটা মিস, এবং দুটো টিম সমান তালে মিস করে যাচ্ছে। তো এইটা আমি বিশ্বকাপে কখনো এরকম দেখিনি, অকল্পনীয়। এবং কেউ বলছে যে এই বিশ্বকাপ হচ্ছে যে গোলকিপারদের ঠিক
এবং তুমি দেখো যে ভোজিনা থেকে শুরু করে, এবং তুমি এই যে বুনোর কথা বলছো, যে প্রতিটা টিমের নরওয়ের গোলকিপার, সাংঘাতিক। মিশরের গোলকিপার মিশরের গোলকিপার, এবং নরওয়ের গোলকিপার সবচেয়ে ভালো লেগেছে, মানে ওকে কিন্তু এই বিশ্বকাপের আগে আমিও তো অন্তত চিনতাম না, মানে অনেকেই চিনতো না। ও যখন ওই রকম একটা চাপের পরিস্থিতি, যে সময় যদিও বা কম, কিন্তু বলা তো যায় না ব্রাজিল 1 মিনিটে একটা গোল করে দিতে পারে। সামনে দাঁড়িয়ে আছে নেইমার, ধারে ভারে মানে উচ্চতায় ওর থেকে 100 গুণ হয়তো উঁচু, তার সঙ্গে কিন্তু সে মাইন্ড গেম খেলছে। তাকে কিন্তু সে উত্তক্ত করার চেষ্টা করছে, বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে। গোল করার পর নেইমারকেও এতটা উত্তক্ত করেছে, নেইমার এসে ওকে পর্যন্ত খিস্তি খাস্তা করেছে গোলের পর। হ্যাঁ, ফলে এই গোলকিপারের যে আত্মবিশ্বাস বেড়ে যাওয়াটা, আত্মবিশ্বাস যদি তোমার থাকে, যেমন কালকেও বোনো, ও মানে সামনে দাঁড়িয়েছে এমবাপে, যে কেউ ভাবে যে গোল হয়ে যাবে, ছেড়ে দিই ম্যাচটা, ও কিন্তু ডান দিকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে গেছে। এই যে আত্মবিশ্বাসের যে, এবং কিন্তু ওর তুমি এই একদম ঠিক কথাই বলছো। আমি ওই পেনাল্টি শুট আউটের আগে ওর মুখটা দেখছিলাম, কোথাও একটা আত্মবিশ্বাসের খামতি, এটা না এমবাপের নয়, গোলকিপারের মুখে নেই কোথাও তার লেশ মাত্র ছিল না। এবং ও কিন্তু হচ্ছে মানে রিয়াল মাদ্রিদের হয়ে, মানে ভেলভার্দে যদি না খেলে ও কিন্তু নেয়, মানে রেগুলার পেনাল্টি রেকারই বলা যায় এমবাপেকে। পাওয়ার শট মারতো আগে বিশ্বকাপও দেখেছি, ফাইনালও সেটাই। এমনকি ফাইনালের আগে যে গোলটা দিয়ে 2-1 হলো আর্জেন্টিনা এগেনস্টে, ও কিন্তু এরকম ট্যাকটিক্স নেয়নি, এরকম শৈলীও করেনি। এখন কেন নিচ্ছে, মানে এটা ভাবনার বাইরে। ওই জন্য হয়তো আজ মানে নেক্সট ম্যাচে হয়তো দেখা যাবে ওটা নিচ্ছে না, অন্যভাবে নিচ্ছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, না আমি আর কিছু বলবো না। আজকে আলোচনাটা মানে আমি জানি না দর্শকদের কতটা কেমন লাগবে, কিন্তু আমি তো এই আলোচনা খুব সমৃদ্ধ হলাম রূপকের। একেবারে আমিও সমৃদ্ধ হলাম, সত্যি কথা। একটা ম্যাচের আগে তার যে আলোচনা এবং খুঁটিয়ে যে বিশ্লেষণ রূপক করলো। এবং আমি বারবার করে সবাইকে একটাই অনুরোধ করব যে thewall.in পড়ুন, এবং সেখানে খেলার পেজে গিয়ে আপনারা এই রূপকের যে লেখা, বিশ্বকাপের অধিকাংশ লেখাই হচ্ছে রূপকের লেখা, আপনারা পড়ুন। এবং আমি এইটুকুনি বলতে পারি যে ফারাকটা বুঝতে পারবেন আপনারা, ঠিক, যে একটা ক্রীড়া সাংবাদিকতা এবং ক্রীড়া প্রতিবেদনের যে ফারাক, আপনারা সেটা বুঝতে পারবেন। আমার এইটুকুনি একটা আগ্রহ রইল এবং অনুরোধ যে আপনারা thewall.in এসে যে খেলার খবরগুলো একটু পড়ুন। নিশ্চিতভাবে আপনাদের ভালো লাগবে। একটু অন্য ধরনের লেখা, এবং আজ ওর যা বিশ্লেষণ করলো, সেক্ষেত্রে আমরা নিজেরাও সত্যি খুব সমৃদ্ধ হলাম। ঠিক। এবং আজ আপনারা একটু কমেন্ট বক্সে লিখুন আমাদের এই ফুটবল আড্ডা, যেটা আমরা বলবো, এই আড্ডা আপনাদের কেমন লাগলো, আপনারা আরো এরকম আড্ডা চাইছেন কিনা। একদম শেষ মানে ল্যাপে চলে এসেছে হচ্ছে যে আমাদের বিশ্বকাপ, তাহলে আমরা এরকম ধরনের প্রোগ্রাম আরো কিছু কন্টিনিউ করতেই পারি, দর্শকদের যদি ভালো লাগে। আজ এ পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।